মামা বাড়িতে ডাকাতির প্ল্যান করেছিল, সেই ডাকাতির আবার বাধা পেয়ে মামাকে খুনও করেছিল, হামলা চালিয়েছিল মামির ওপরে। ঘটনায় অভিযুক্ত ভাগ্নেকে ফাঁসির সাজা দিল জলপাইগুড়ি জেলা দায়রা আদালতের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ রিন্টু সুর। আদালত সূত্রে জানা গিয়েছে, 1 বছর আগে ধূপগুড়িতে এক ব্যক্তি খুন হন। ধূপগুড়ির আংরা ভাষার সাজনাপাড়া এলাকায় বাড়িতে স্ত্রী ও 2 সন্তানকে নিয়ে ঘুমিয়েছিলেন মেহতাব হোসেন নামে ওই ব্যক্তি। মেহতাবকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়। স্বামীকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন স্ত্রী মৌমিতা দাসও। পরবর্তীতেই পুলিশ গ্রেপ্তার করেছিল আফতাব সহ 6 জনকে। আফতাব হোসেনের নাম উঠে আসে প্রধান অভিযুক্ত হিসেবে। এবার ভাগ্নেকেই দোষী সাব্যস্ত করে ফাঁসির সাজা দিল আদালত। আইনজীবী বলেন, আসামি দোষী সাব্যস্ত করা হয়েছে। ধূপগুড়ি 2023 সালের ঘটনা। আহত মৌমিতা দাস অভিযোগ দায়ের করেছিলেন, রাত 1টা থেকে 1:30টার ঘটনা ঘটেছিল। 6 জন ডাকাত ঢোকে, 4 জন পুরুষ, 2 জন মহিলা। দিল্লি থেকে আসে ওরা। রান্নাঘরের জানালা দিয়ে ঢোকে, ঘরের লাইট জ্বালানো অবস্থায় ছিল। স্ত্রী মৌমিতা বলেন, আমি সেই রাতে একাই একটা ঘরে ঘুমিয়েছিলাম। আমার শরীর খারাপ ছিল। আমার স্বামী 2 ছেলেকে নিয়ে আলাদা শুয়েছিল। রাত 1:30টায় হঠাৎ চোখ খুলে দেখি আমার ননদের ছেলে দাঁড়িয়ে রয়েছে। আমার বর ওর মামা হয়। মামার সঙ্গে কিনা ও এসব করলো। চাকু দিয়ে সমানে মারতে থাকে। বাচ্চাগুলো কাঁদছিল। আমি নিঃশ্বাস বন্ধ করে কিছুক্ষণ থেকে মরার অভিনয় করি। বাচ্চাগুলো কোনোভাবেই বাঁচায়। আমার স্বামী ঘরের মধ্যেই মারা গিয়েছিল। কি হয়েছিল ঘটনার দিন? ঘটনার দিন আমি তো অসুস্থ ছিলাম। আমি একটা অন্য রুমে আলাদাই ঘুমাইছিলাম, আর আমার 2 ছেলেকে নিয়ে আমার বর ঘুমাইছিল। তারপর হচ্ছে আমরা 12টার দিকেই ঘুমাই। তো হঠাৎ 1টা-2টার দিকে, সম্ভবত 1টা-2টাই হবে, অতটা ঘড়ি দেখা হয় না ওই সময়টা, বিপদের সময়। তো আমি হঠাৎ দেখি মনে হলো যে আমার সামনে কেউ দাঁড়িয়ে আছে। তো চোখ খুলে দেখি 2 জন ছেলে ছিল। ওর মধ্যে একজন হচ্ছে আমার ননাসের ছেলে আফতাব আলম, যাকে আজকে শাস্তি দেওয়া হলো, আর আরেকজন তার বন্ধু ছিল। তারপরে তো আমি ওই যে চিৎকার করলাম। চিৎকার করাতে আমার বর আসতে চাইলো আমাকে বাঁচানোর জন্য। তখন আমার বর আসতে চাইলো, তখন অন্য রুমে আরও 4 জন লুকিয়েছিল। ওরা 4 জন আমার বরকে আটকায়, আমার রুমে আসতে দেয় না। তারপর ওকে চাকু দিয়ে মারা শুরু করে, আর এদিকে ততক্ষণে আমাকে তো মারা শুরু করেই। আমাকে মারতে থাকে, চাকুর সমানে আঘাত করতে থাকে। আমার সারা শরীরে চাকুর আঘাত আছে। তারপর আমি দেখলাম যে আমার বাচ্চারাও কাঁদছে, আমাদের বাবাকে ছেড়ে দাও দাদা, আমার বাবাকে ছেড়ে দাও। তখন আমি চিন্তা করলাম যে এইভাবে পড়ে পড়ে মার খেলে তো আমার বাচ্চাগুলোকে বাঁচাতে পারবো না। তখন আমি একটু মরার অভিনয় করলাম। মরার অভিনয় করাতে ওরা ভাবলেও যে আমি মরে গেছি। নিঃশ্বাস বন্ধ করে কিছুক্ষণ ছিলাম। তারপর ওরা আমাকে ছেড়ে আমার বরের ঘরে গেল। ওকে 6 জনে মিলে তখন মারা শুরু করলো। তারপর আমি উঠে গিয়ে, তখন আমার শরীরে মনে হচ্ছিল যে আমার কিছুই হয়নি, এরকম লাগছিল। তো উঠে গিয়ে যখন আমি দেখতে গেলাম, আমার বরকে দেখি 6 জনে মিলে সমানে মারছে। ভাবলাম যে আমি এদেরকে বাঁচাতে পারবো না। তখন আমি ভাবলাম যে আমি জানলা দিয়ে পালিয়ে যাই, যদি আমি লোকজনের কাছে যেতে পারি। জানলা দিয়ে লাফানোর পর আমার শরীরটা একদম শরীরে আমার শক্তি ছিল না। তারপর আমি ওখান থেকে ছেঁচড়ে কোনো রকমে একটু রাস্তার পাশে গিয়ে একটা জঙ্গলে লুকিয়েছিলাম, যে কেউ আসলে আমি হাত দেখাবো। রাস্তার পাশে গাড়ি ঘোড়া চলে তো। তারপরে ওইভাবেই ছিলাম। তারপরে কিছুক্ষণ পরে একটা গাড়ি আসে, ঢালাই গাড়ি। তো ওনাদেরকে হাত দেখানোতে ওনারা গিয়ে আমার সঙ্গে কথা বলে। আমি বললাম যে আমি অমুকের স্ত্রী। আমার তো সরাসরি রক্তাক্ত, প্রথমে চিনতে পারেনি, তাই পরিচয় দেওয়াতে চিনতে পারলো, আমাদের ওখানকারই। তারপর তারা আমাকে ধরে গিয়ে অন্য বাড়িতে নিয়ে যায়। তাই এইটাই হলো। আর তারপর ওরা পরে আমি জানতে পারি যে আমার স্বামী ওখানেই মারা গেছে। আমার 2 ছেলে পালিয়ে গিয়ে যখন আমাকে আবার খুঁজতে গেছিলো। পরে যখন আমাকে খুঁজতে যায়, দেখলো আমাকে, স্বামীকে মারার পরে আমাকে যখন খুঁজতে যায় দেখলো আমি নেই, তখন আমার 2 ছেলে পালিয়ে যায়। বলছি এই আফতাব আলী আলম বাড়ি কোথায়? ওর বাড়ি দিল্লি। হ্যাঁ। আপনাদের এত দূর থেকে কেন এলো বা কি উদ্দেশ্যে এসেছে? অ্যাকচুয়ালি ও এখনও অবধি স্বীকারই হয়তো করেনি, আমি যতদূর জানি, যে কেন যে মারলো। কিন্তু হ্যাঁ, এটা ঠিক যে আমার বিয়ের পর থেকে ওর মা আমাকে একদমই পছন্দ করতো না। তখন থেকে একটা ইসে ছিল। আর তারপরে যেহেতু আমার বর সবসময় আমার সাপোর্টে ছিল, আমার বরকেও দেখতে পারতো না। তো এ নিয়ে অনেক কিছু হয়। ওর বোন একটা আমরা পালি, আফতাবও ছোটোবেলায় আমাদের কাছেই মানুষ হয়। তারপরে একটু বড় হওয়ার পরে ও চলে যায় ওর মার সাথে। ওর মা দ্বিতীয় বিয়ে করে, ওর মার সাথে চলে যায়। আর আফতাবের যে দিদি, তাকে আমরা একদম বড় করি, কলেজে পড়া অবস্থায় সে পালিয়ে যায়। এই পালিয়ে যাওয়াতে আরও আমরা খারাপ হয়ে যাই। আজকে যে সাজা ঘোষণা হলো, এই সাজাতে আপনারা খুশি? ভীষণ ভীষণ খুশি। এর থেকে যদি অন্য কোনো সাজা হতো তাহলে আমরা সত্যি খুশি হতাম না। কারণ যেদিন আমি জানতে পারি, আমাকে উকিলবাবু ফোন করে বলে যে তোমাদের অমুক দিন আসবা, সাজা ঘোষণা হবে। আমার ছেলেকে যখন আমি বলি, আমার বড় ছেলেকে, বাবা সাজা ঘোষণা হবে আফতাবের, তখন বললো যে মা ফাঁসি হবে তো। আমার 9-এ পড়া ছেলেও চায় যে ওর বাবার হত্যাকারী যেন ফাঁসি হয়। কি নাম আপনার? আমার নাম মৌমিতা দাস। আপনার স্বামীর নাম? মেহতাব আলম। কোথায় বাড়ি আপনাদের? আমাদের বাড়ি ধূপগুড়ি ব্লক পরে, আংরা ভাষার বাড়ি।
স্বাদে অনন্য, দামে সামান্য, রুচিশীল খাবারের একমাত্র ঠিকানা লাভবার্ডস ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট দিনহাটা। এখানে চাইনিজ, কন্টিনেন্টাল, ইন্ডিয়ান সহ সব ধরনের ফাস্ট ফুড খাবার পাওয়া যায়। চিকেন পপকর্ন, কাবাব, এলবিসি, ফ্রাইড চিকেন, তাওয়া ফিশ ফ্রাই সহ আরো অনেক কিছু। সেই সাথে থাকছে লাইভ কিচেনের সুবিধে। তাই আর দেরি না করে আজই চলে আসুন দিনহাটা ঝুড়িপাড়া বাইপাস রোড। যোগাযোগ নম্বর 8147410940। অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ রিন্টু সুর মহাশয় একটি জাজমেন্ট পাস করেন গত শনিবার। সেখানটায় আসামি আফতাব আলমকে দোষী সাব্যস্ত করেন এবং আজকে সেই দোষী সাব্যস্ত হওয়ার পর আজকে সেন্টেন্স দিলেন উনি। আফতাব আলমকে ফাঁসির সাজা উনি দিয়েছেন। কেসটি হচ্ছে ধূপগুড়ি পিএস কেস নাম্বার 377-23 ডেটেড 28/7/23 এবং সেশন 308-23 ডেটেড 308-23। এই কেসটি হচ্ছে কমপ্লেনেন্ট মৌমিতা দাস, ইনজুয়ার্ড পারসন। হয়েছিল কি, ওই 27 তারিখ রাত্রিবেলায় এই 1:30টার দিকে, 1টা থেকে 1:30টার সময় 6 জন ডাকাত, যাদের মধ্যে 4 জন পুরুষ এবং 2 জন মহিলা, তারা দিল্লি থেকে আসে এবং তাদের মেন যে মাথা আফতাব আলম সম্পর্কে ওদের ভাগনা হয়, তার নেতৃত্বে রাত্রি 1টা থেকে 1:30টার সময় এই মেহতাব আলমের বাড়িতে তারা ঢুকে এবং ঢুকে ডাকাতি করার উদ্দেশ্যে ওই জানলা দিয়ে, রান্নাঘরের জানলা দিয়ে ঢুকে এবং সেটা মৌমিতা দাস, তার স্ত্রী, মেহতাব আলমের ডিসিসের স্ত্রী মৌমিতা দাস, সে জেগে যায় এবং ঘরে লাইট জ্বালানো অবস্থায় ছিল এবং আইডেন্টিফাই করে যে তার ভাগনা এই আফতাব আলমের নেতৃত্বে ঘরে ডাকাতি চলছে। এবং সেখানে ডাকাতি করার আগেই যখন উনি জেগে যায়, তখন এই মৌমিতা দাসকে প্রথমে গলা চিপে, মুখ চিপে ধরে। যখন মুখ চিপে ধরে এই আফতাব আলম ওর গলায় একটি চাকু ধরে, তখন মৌমিতা দাস এই হাতের মধ্যে কামড় দিয়ে দেয় আফতাব আলমের। আফতাব আলম তখন ওর বাঁ কাঁধে কামড় দেয় এবং মৌমিতা দাসকে ধাক্কা মারে নিচে ফেলে দেয়। ফেলে দেওয়ার সাথে সাথেই প্রথমে মৌমিতা দাসকে সারা শরীরে চাকু দিয়ে আফতাব আলম এবং আরেকজন ছিল, যাদের পরবর্তীকালে টিআই প্যারেডে আইডেন্টিফাই করেছে, 6 জনকেই মৌমিতা দাস প্রচণ্ডভাবে চাকুর আঘাত করে এবং সারা শরীরে ব্লিডিংয়ে রক্তাক্ত অবস্থায় হয়। ওরা ভেবেছিল মৌমিতা দাস মরে গেছে। যখন মৌমিতা চিৎকার করছিল, পাশের ঘরে শুয়েছিল মৌমিতার হাজব্যান্ড মেহতাব আলম এবং তার 2 পুত্র, যারা মাইনর ছিল, যাদের নাম হচ্ছে 9 বছর হচ্ছে আয়ন আলম এবং রেহান আলম। এরা 2 ভাই বাবার সাথে শুয়েছিল। যেহেতু মৌমিতা একটু অসুস্থ ছিল, ওই ঘরেও লাইট জ্বালানো ছিল। যখন মৌমিতাকে আঘাত করছে, যখন চিৎকার করছে, ওর বাবা যখন ওকে বাঁচাতে আসছে, ওই ঘরে 4 জন, 2 জন মহিলা আরও 2 জন পুরুষ ওর বাবাকে আটকায় এবং তারাও প্রচণ্ডভাবে তাকে আঘাত করতে থাকে চাকু দিয়ে। এবং পরবর্তীকালে ওরা যখন ভেবেছিল মৌমিতা মরে গেছে, এই 2 জন আফতাব এবং আরেকজন, তারাও যায় মেহতাব আলমকে সারা শরীরে আঘাত করে। আঘাত করার ফলে তার মৃত্যু হয়। যখন বাচ্চাদের সামনে তাকে মারছে, তখন বাচ্চারা বলছে আমার বাবাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, তোমাদের যা লাগে তোমরা নিয়ে যাও। কিন্তু তারা তার বাবাকে ছাড়ে না, তাকে একদম মৃত্যুর সাথে তাকে শেষ করে যায়। মৃত্যু মেরে ফেলার উদ্দেশ্যেই মেরে ফেলেছে। এই সুযোগে মৌমিতা যখন দেখেছে যে তাকে পারবে না তাদের সাথে, মৌমিতা নিজেকে খুব কষ্ট করে জানলা দিয়ে কোনো মতে বের হয়ে রাস্তায় আসে। রাস্তায় আসার পর একটা ঢালাইয়ের গাড়ি, যেটা জয়গা থেকে ঢালাইয়ের কাজ করে বাড়ি ফিরে আসছিল, তারা মৌমিতাকে দেখার পর তারা মৌমিতাকে ধূপগুড়ি হাসপাতালে নিয়ে যায়। তার সেখান থেকে ইবল্যান্ড নার্সিংহোম, পরবর্তীকালে আনন্দলোক নার্সিংহোমে তার ট্রিটমেন্ট হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে টোটাল 17 জন সাক্ষী দিয়েছে এবং কেসটা প্রমাণ হয়েছে। গত শনিবার সাজা হয়েছে এবং আজকে তার সেন্টেন্স দিলেন, ফাঁসির সাজা দেওয়া হলো। এবং আরেকটা কথা বলি, আজকে জজ সাহেব এটাও খুব প্রশংসা করেছেন
এই কেসের যিনি বিনয় যাদব তারও খুব প্রশংসা করেছেন এবং উনি যে খুব সুন্দরভাবে এই কেসটা তদন্ত করেছে সেই জন্য ওনাকেও যাতে রিওয়ার্ড দেওয়া হয় সেটাও জজ সাহেব তার জাজমেন্টে উল্লেখ করেছে। আর অ্যাডিশনাল সেশন জাজ সেকেন্ড কোর্টে মামলা চলছে, তার মধ্যে 2 জন মহিলা 1 জন পুরুষের। এই 5 জন তো ওর বন্ধু ছিল, দিল্লি থেকে তাদেরকে নিয়ে আসা হয়েছিল, সেটা কি ডাকাতির উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল নাকি? 100%। তার আগের দিন ওরা গয়েরকাটার একটা হোটেলে ওরা নাইট স্টে করেছে এবং সেখানটায় যখন কোনো হোটেলে কেউ থাকে তার নানা রকম আইডেন্টি প্রুফ লাগে, আইডেন্টি কার্ড যে কোনো লাগে। এরা আধার কার্ড দিয়েছিল এবং কি পারপাসে আসছে সেটা উল্লেখ করতে হয় কোনো হোটেলে স্টে করতে গেলে। ওরা বলেছিল আমাদের একটা আংড়া ভাষায় কাজ আছে, ওই দিন থেকে আমরা পরের দিন চলে যাব, এই বলে ওরা একদিন ওই হোটেলে স্টে করেছিল।